শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মনে করেন মবকে মব বলা মানে বিপ্লবকে ছোট বলা, থ্রেড হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মব শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটি মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাই মব শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন তিনি। 18 জানুয়ারি রোববার সকালে রাজধানীর সেজাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে তাজুল ইসলাম এই কথা বলেন। সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। তাজুল ইসলামের এমন বক্তব্যের পর একাধিক বক্তা তার বক্তব্যের করার সমালোচনা করেন। এমন বক্তব্যকে থ্রেড হিসেবে দেখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। সংলাপের সূচনা বক্তব্য দিতে গিয়ে সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, পরিস্থিতি যদি এমন থাকে যে তথাকথিত তৌহিদি জনতা আইন নিজের হাতে নিতে পারে এবং দোষীদের শাস্তি দিতে গড়িমসি চলে, তখন আইনের শাসন নিশ্চিত করতে যত প্রতীকী ব্যবস্থাই নেওয়া হোক তা যথেষ্ট নয়। আইনের শাসন নিয়ে বক্তব্যের সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, বিপ্লবের আগে পরে যে কোনো সময় ইনজাস্টিসকে অ্যালাউ করলে সেটা বাউন্স ব্যাক করবেই। এই দুই বক্তার বক্তব্যকে উদ্দেশ্য করে সংলাপে তাজুল ইসলাম বলেন, গণভবনের পতনের যে আন্দোলন তার সঙ্গে বিশেষ কোনো গোষ্ঠীর কেউ যদি রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘু পিটিয়ে হত্যা করে, দুটোকে একসঙ্গে বিচার করা যাবে না। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী 8 মিত্রদেশের ওপর নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেটি নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। ট্রাম্পের ওই পদক্ষেপের সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ওই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর ট্রাম্পের 10% শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপের নেতারা এমন মন্তব্য করেছেন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, যা পরে 25% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডের বিক্রির চুক্তির সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত ওই এলাকাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূখণ্ডটি জোর করে দখলের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এদিকে প্রস্তাবিত মার্কিন অধিগ্রহণের প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে আসেন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের হাজার হাজার মানুষ। তুলনামূলকভাবে কম মানুষ বসবাস করলেও প্রাকৃতিক সম্পদের দিক থেকে গ্রিনল্যান্ড বেশ সমৃদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়া ব্যক্তিদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারই আজ শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। বিচার, চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। 18 জানুয়ারি রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সভায় শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে বেদনা, ক্ষোভ এবং হতাশার কথা তুলে ধরেন। বিচারহীনতা, নিরাপত্তাহীনতা ও চিকিৎসা সংকটের কথা উঠে আসে প্রায় সব বক্তব্যই। বিএনপির উদ্দেশ্যে নিহত শরীফউদ্দিন আহমেদ আহনানের মা শাহনাজ পারভিন বলেন, অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সব শহীদদের যাতে এক নজরে দেখা হয়, সব পরিবারের সদস্যদের যাতে সমান দৃষ্টিকোণ থেকে দেখা হয়।
মাদারীপুরের ঘটকচরে বাস এবং অটোরিকশার সংঘর্ষে 6 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল 5:15টার দিকে সার্বিক পরিবহনের একটি বাস এবং অটোরিকশার সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এখন সেখানে ফায়ার সার্ভিস কাজ করছে। সংঘর্ষের সময় অটোরিকশাটি বাসের নিচে ঢুকে যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। নানা নাটকীয়তার মধ্য দিয়ে 16 জানুয়ারি জরুরি সংবাদ সম্মেলন ডেকে 11 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর পরপরই জামায়াতের সেক্রেটারি জেনারেল আহসান মাহবুব জুবায়ের জানান, ইসলামী আন্দোলনকে ফেরাতে উচ্চ পর্যায়ের আলোচনা এখনো চলমান। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে 10 দল। তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখার 47টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিয়াজো কমিটি। তবে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ তারেক সব জানিয়ে দেন, জোটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। চ্যালেঞ্জ থাকলেও এককভাবেই নির্বাচন করবেন হাত পাখার প্রার্থীরা। এদিকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলটি জোট থেকে বেরিয়ে যাওয়ায় ফাঁকা আসনগুলোতে অন্য জোটের দলকে আসন বাড়িয়ে নেওয়ার কথা জানান তিনি। জোটের পক্ষ থেকে 30টি আসন দেওয়া হলেও ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় অন্তত 40টি আসন এনসিপির জন্য বরাদ্দ থাকবে, এমনটাই প্রত্যাশা করেন এই শীর্ষ নেতা। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। রপ্তানিমুখী পোশাক খাতকে উৎসাহিত করতে এবং প্রতিযোগিতা সক্ষম রাখতে 80-র দশক থেকে সুতা আমদানিতে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে সরকার। দেশের বস্ত্রকল মালিকেরা চান না এই সুবিধা আর বহাল থাকুক, কারণ প্রতিবেশী দেশ কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করছে, ফলে অস্তিত্বের সংকটের মুখে তারা। ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এখন বাণিজ্য মন্ত্রণালয়ও বলছে প্রতিবেশী দেশ থেকে কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার হোক। তবে বন্ড সুবিধা থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের। বাণিজ্য মন্ত্রণালয় বন্ড সুবিধা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 12 জানুয়ারি এনবিআরকে চিঠি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য সব ধরনের সুতা আমদানিতে বন্ড সুবিধার প্রত্যাহার চায়নি, চেয়েছে 10 থেকে 30 কাউন্টের কটন সুতার উপর। বন্ডের আওতায় এই দুই ধরনের সুতাই বেশি আমদানি হয়ে থাকে বাংলাদেশে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে নিরাপত্তার কারণে ভারতে খেলতে চায় না বাংলাদেশ। ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার লক্ষ্যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল-বদল করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিসিবি জানায়, ন্যূনতম লজিস্টিক বা যৌক্তিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সুরাহা করতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে নেওয়ার সম্ভাবনার বিষয়টি আলোচনা হয়েছে। বিসিবির এই প্রস্তাবের পরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে আমাদের মূল সূচি থেকে সরানো হবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলছি। বিসিবির গ্রুপ অদল বদলের এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কারো কাছে গ্রহণযোগ্য হয়নি বলে ধারণা করা হচ্ছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।